আজকে আমরা যেটা করব একটা অঙ্ক করার দরকার নাই, বেশ কয়েকটা মানে 5-6টা অঙ্ক করলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে তোমরা আশা করা যায় কমন পাইবা। এটা শিট আমার বানায় দেওয়ার কথা ছিল, আমি আজকে ক্লাস শেষ করে অবশ্যই বানায় দিয়ে তারপরে ঘুমাইতে যাব। আর আজকে আমরা বই থেকে করব, তোমাদেরকে যে বইটা আছে এই যে ব্যতিক্রম, এই বইটা থেকেই আমি করব। যে অঙ্ক বইতে আছে এমন একটা অঙ্ক আজকে করব। হ্যাঁ, একটা বেসিক অঙ্ক করব, যেটা শিখলে মোটামুটি অনেক কিছু শেখা যাবে। আমরা প্রথম যে অঙ্কটা করব, আমরা প্রথম যে অঙ্কটা করব এটা এই বইয়ের 78 পেজে আছে। তোমরা কে জানি ওই শিট নিতে চাইছিলা, তো চাইলে নিতে পারো, আমি প্রিন্ট করে রাখছি, তোমরা চাইলে আগামী কালকে বা পরশুদিন এসে নিতে পারো যদি কেউ শিট নিতে চাও। আচ্ছা, আমরা এই বইটার যে বইটা আমরা দেখাইলাম, এই বইটার আমরা 78 পেজের 15 নম্বর অঙ্কটা করতে চাচ্ছি। এই 78 পেজের 15 নম্বর অঙ্কটা আমার শীটের 1 নম্বর অঙ্ক, অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের 1 নম্বর অঙ্ক। এটা একদম শীটের 1 নম্বর। তবে এখানে মাত্র বইতে রিকোয়ারমেন্ট আছে 2টা, আমি ওইখানে রিকোয়ারমেন্ট দিচ্ছি 6টা, মানে এক অঙ্ক দিয়ে চ্যাপ্টার শেষ এমন একটা অঙ্ক করছি আর কি। তো আমরা চলো এই অঙ্কটা করি। যেটা দেওয়া আছে, যতটুকু দেওয়া আছে অতটুকু করবে। এটা একটু বেশ বড় অঙ্ক, একটা করলে মোটামুটি অনেক কিছু বুঝবা। এই চ্যাপ্টারে 2টা জিনিস একটু জানা দরকার, সেটা হলো ক্লাস, ক্লাস লিমিট। এই ক্লাস লিমিট গুলো জানা দরকার। আমি 2টা ক্লাস লিমিট লিখব। একটা ক্লাস লিমিট এরকম দেখো, আমরা লিখলাম 10 থেকে 20, আবার লিখলাম 20 থেকে 30, আরেকটা লিখলাম 30 থেকে 40, পরেরটা 40 থেকে 50। এগুলোকে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি বলে, এই যে ক্লাস লিমিট বলে। এটা এক ধরনের লিমিট, এই যেটা লিখছি। এখন এটা বাদে এটার পাশে আরেকটা লিখে দেখো, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49। এটা আরেক ধরনের ক্লাস। আচ্ছা, এখন এই 2টা ক্লাসকে আমাদের জানতে হবে এটা কোন ধরনের ক্লাস। হ্যাঁ, ক্লাস লিমিটের উপরে ডিপেন্ড করে আমরা চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এই 2টা চ্যাপ্টার করতে হলে ক্লাস লিমিট খুব ভালো জানা উচিত। ক্লাস লিমিট 2 প্রকার, একটাকে বলা হয় ইনক্লুসিভ মেথড, একটাকে বলা হয় এক্সক্লুসিভ মেথড। একটাকে ইনক্লুসিভ মেথড অর্থাৎ দেখো এই যে সারিটা, এই যে প্রথম যে অংশটা, এই প্রথম যে ধাপটা, এই ধাপটাকে আমরা বলি লোয়ার লিমিট, মানে নিম্ন সীমা, নিম্ন সীমা। হ্যাঁ, নিম্ন সীমা। আর এই পাশে যে বড়টা, এই বড়টাকে আমরা বলি আপার লিমিট, ঊর্ধ্ব সীমা, ঊর্ধ্ব সীমা। একটা হলো লোয়ার লিমিট, নিম্ন সীমা, মানে ছোটগুলাকে বলি লোয়ার লিমিট, উপরটাকে বলি আপার লিমিট। এখন যদি এই ক্লাসগুলো এমন হয়, এটার দিকে খেয়াল করো, এখানে 10 দিয়ে শুরু হয়েছে, 20 দিয়ে শেষ হয়েছে, পরে আবার 20 দিয়ে শুরু হয়েছে, 30 দিয়ে শেষ হয়েছে, পরে 30 থেকে 40, 40 থেকে 50, তাহলে দেখো এই কোনাকুনি মানগুলো সমান। এই কোনাকুনি মানগুলো সমান, অর্থাৎ যেটা দিয়ে শেষ হয়েছে পরে সেটা দিয়েই শুরু হয়েছে, আবার যেটা দিয়ে শেষ হয়েছে সেটা দিয়ে শুরু হয়েছে, আবার যেটা দিয়ে শেষ হয়েছে সেটা দিয়ে শুরু হয়েছে, কন্টিনিউয়াসলি এরকম যদি চলতে থাকে এটাকে বলা হয় এক্সক্লুসিভ মেথড। বহির্ভূত পদ্ধতি, বাংলা হলো বহির্ভূত পদ্ধতি, বহির্ভূত পদ্ধতি। আর এটার দিকে একটু তাকাও, এটা যেভাবে আছে, এটা 10 থেকে 19 গেছে, পরে আবার এই কোনাকুনি মানগুলো সমান না, দেখো কোনাকুনি মানগুলোর ভিতরে এক ব্যবধান, 19 দিয়া শেষ হয়েছে, 20 দিয়া শুরু হয়েছে, অর্থাৎ এই কোনাকুনি মানগুলো যদি অসমান হয়, অর্থাৎ এই কোনাকুনির মানগুলো যদি ব্যবধান 1 হয়,
যেটা দিয়া শেষ হয়েছে সেটা দিয়া শুরু হয়নি, এমন যদি হয় সেটাকে বলা হয় ইনক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মেথড এটাকে বলা হয় অন্তর্ভুক্ত পদ্ধতি। অন্তর্ভুক্ত পদ্ধতি, ইনক্লুসিভ মেথড। তাহলে আমরা জানলাম ক্লাস দুইটা, একটা হলো ইনক্লুসিভ, একটা হলো এক্সক্লুসিভ। নর্মালি অঙ্ক এক্সক্লুসিভে করতে হয়, ইনক্লুসিভে করা যায় না। ইনক্লুসিভে কখনো অঙ্ক করা যায় না। ইনক্লুসিভ যদি অঙ্কে এভাবে দেওয়া থাকে, তোমাকে এইভাবে বানায় নিতে হবে। এভাবে বানানোর একটা পদ্ধতি আছে, যখন দরকার তখন আমি শেখাবো। তাহলে আমরা প্রথমেই শিখলাম দুইটা রকমের ক্লাস হয়, একটা ইনক্লুসিভ, একটা এক্সক্লুসিভ। ক্লাসের দুইটা সারি কলাম হয়, একটা হলো ছোট কলাম, একটা হলো বড় কলাম। ছোট কলামটাকে বলা হয় লোয়ার লিমিট, বড় কলামটাকে বলা হয় আপার লিমিট। এতটুকু মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, এটা হলো অঙ্ক। এখন এই ক্লাস দুই বিষয়টা যে দিয়ে দিলাম, ক্লাসের মধ্যে আর কিছু ভিন্নতা আছে। এখন ভিন্নতাটাকে আমি একটু বুঝাই। দেখো, আমি এমন বললাম 10, 20, 30, 40, 40, 50, 50, 60। দেখো এই যে ক্লাসটা আমি লিখলাম, এখানে 10 থেকে 20 ব্যবধান 10, 20 থেকে 30 ব্যবধান 10, 30 থেকে 40 ব্যবধান 10, 40 থেকে 50 ব্যবধান 10। অর্থাৎ সবগুলোর ব্যবধান 10, অর্থাৎ সবগুলোর ব্যবধান সমান। সবগুলো ব্যবধান সমান। আমরা পরিসংখ্যানের অঙ্ক দুইটা মেথডে করি, একটা মেথডের নাম ডিরেক্ট মেথড, একটা মেথডের নাম শর্টকাট মেথড। এখন যদি এরকম ব্যবধান সমান হয়, তাহলে এই অঙ্কগুলো শর্টকাট মেথডে করতে হয়। শর্টকাট মেথড অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করি, যে যদি ব্যবধানগুলো এই শ্রেণী যে দেওয়া থাকবে, এটার ব্যবধানগুলো যদি সমান হয়, তাহলে আমরা অঙ্কটা করব শর্টকাট মেথডে। আচ্ছা, আর একটা বিষয়, সেটা যদি এমন হইতো, দেখো 10 থেকে 20, 40 থেকে 45, এরপরে আছে হলো 45 থেকে 55, 55 থেকে 65, আবার মনে করো 65 থেকে 80। এখন এইটা যদি দেখো, এটা সমান না। প্রথমটার মধ্যে ব্যবধান 10, পরেরটার মধ্যে ব্যবধান 5, পরেরটার মধ্যে ব্যবধান 10, পরেরটার মধ্যে ব্যবধান 10, পরেরটার মধ্যে ব্যবধান 15। তার মানে ব্যবধানগুলো অসমান, সমান না। অর্থাৎ ছোট সংখ্যাগুলো বড় সংখ্যাগুলোর ব্যবধানগুলো অসমান। যদি অসমান হয়, তাহলে অবশ্যই ওই অঙ্কটা ডিরেক্ট মেথড করতে হবে। এই অঙ্কটা ডিরেক্ট মেথড, ডিরেক্ট মেথড করতে হবে। এটা একটা বিষয় মনে রাখো, তাহলে অঙ্কটা ডিরেক্ট মেথড করতে হবে। এখন একটা কথা আছে, যে আমরা সবসময় কি একটা পদ্ধতি করতে পারি? হ্যাঁ, আমরা পারি। তবে অঙ্ক তৈরি হয়েছে দুইভাবে করার জন্য, জোরপূর্বক একটা অঙ্ক আরেকভাবে করাটা ঠিক না। তবে করলে অঙ্ক হবে, কাটবে না। এখন যদি বলে তাহলে কোন পদ্ধতিটা সবসময় ব্যবহার করা পসিবল, সেটা হলো ডিরেক্ট মেথড। এই ডিরেক্ট মেথড সব সময় ব্যবহার করা যায়, অর্থাৎ ব্যবধান সমান হলেও করা যায়, ব্যবধান অসমান হলেও করা যায় ডিরেক্ট মেথড। সমস্যা তাহলে কোথায়? সমস্যা হলো সংখ্যাগুলো যদি বড় বড় হয়, যে 100, 200, 300, 400, 500 ব্যবধান, মানে সংখ্যাগুলো যদি বড় বড় হয়, তাহলে ওই অঙ্ক পরিসংখ্যান পরোক্ষভাবে বলে যে এটাকে তুমি শর্টকাট মেথডে করবা। পরিসংখ্যানের মূল উদ্দেশ্যটাই হলো বড় বড় উপাত্তগুলোকে সংক্ষিপ্ত আকারে কমাইয়ে নেওয়া আসা। যেমন তুমি যদি বলি, আমরা এক্স্যাক্টলি যদি বলি যে 1 গ্রামের সকল মানুষের, বা একটা বাংলাদেশের, পুরো বাংলাদেশের সকল মানুষের আয় একদম ডিটেইলে প্রত্যেকের দ্বারে দ্বারে যাইয়া, বাসায় যাইয়া যাইয়া মানে তথ্যগুলো নিয়ে আসো, এটা কি পসিবল? এইরকম ম্যাসিভ ব্যাপারে এটা কি পসিবল? পসিবল না, আদৌ পসিবল না। মানে এক্সাক্ট ডাটা কোনোদিনই আসবে না। কারণ হলো, তুমি যত মানুষই নিয়োগ দাও না কেন, যাই দেখবে বাসায় একজন নাইগা, পরে আরেকজন নাই, মানে আনুমানিক কিছু তথ্য চলে আসবে।
তো পরিসংখ্যানের কাজ হলো বৃহৎ ডাটাগুলোকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা। তো তুমি কি করতে পারো, একটা গ্রামে যাইতে পারো, গ্রামের মধ্যে মনে করো একটা এলাকায় 5টা গ্রাম আছে, 5টা গ্রামের মধ্যে 3টা গ্রামে সার্ভে করলা, মোটামুটি একটা আনুমানিক সার্ভে করে বাকিটা অনুমান করে নিলা যে এই গ্রামগুলো এমনই। আচ্ছা, তো আমরা আজকে 4টা জিনিস কিন্তু অলরেডি বললাম, এটা জানা জরুরি নেক্সট 2টা চ্যাপ্টারের জন্য। ক্লাস 2 রকম, একটা ইনক্লুসিভ একটা এক্সক্লুসিভ। ইনক্লুসিভ হলো যেটা দিয়া শেষ হবে পরের সেটা দিয়েই শুরু হবে, এক্সক্লুসিভ হলো যেটা দিয়া শেষ হবে তার পরের সংখ্যা দিয়ে শুরু হবে, এইটা। আর অঙ্ক করা যায় 2 মেথডে, একটা শর্টকাট মেথড, একটা হলো ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথড সব সময় করা যায়, শর্টকাট মেথড সব সময় করা যায় না। এটা 3 নাম্বার আর একটা বিষয়, সেটা হলো ব্যবধানগুলো যদি সমান থাকে তাহলে শর্টকাট মেথডে অঙ্ক করব, ব্যবধানগুলো যদি অসমান থাকে তাহলে আমরা ওই অঙ্কটা ডিরেক্ট মেথড করব। এটা আমরা মনে রাখবো, হ্যাঁ। তবে একটা কিন্তু কিন্তু বলে দিলাম যে সব সময় চাইলে ডিরেক্ট মেথড করতে পারবো। আচ্ছা, যতটুকু আমরা আলোচনা করলাম এই 2টা চ্যাপ্টারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্মস। অঙ্ক তো করার সিস্টেম পরে, কিন্তু কিভাবে অঙ্ক করব, কোন মেথডে করব, এটা জানা খুব জরুরি। আচ্ছা, এখন আমি যে অঙ্কটা তোমাদেরকে বললাম, আজকে কি সবাই জয়েন করে নাই? একটু দ্বারা একটা মেসেজ দিই। আচ্ছা, তাহলে আমরা আজকে যে অঙ্কটা করব সেই অঙ্কটা দেখো। এই অঙ্কটা হলো তোমাদের বইয়ের 78 পেজে আছে, আমাদের শীটের 1 নম্বর। তো আমি একটা পিডিএফ একটু পরে বানায় দিব ইনশাল্লাহ। তো আমরা অঙ্ক করতেছি হলো পেজ পেজ 78, পেজ 78, আর অঙ্ক নাম্বার হলো 15। ম্যাথ হলো 15, হ্যাঁ। পেজ 78, ম্যাথ 15, তোমরা সবসময় খেয়াল রাখবা। হ্যাঁ, চালু করছে, আমি একটু মাঝখানে পুশ করে রাখছিলাম। আচ্ছা, the following table given the daily wages distribution of employee of a commercial organization, একটা বাণিজ্যিক সংস্থার শ্রমিকদের দৈনিক মজুরির টার্মস গুলো দেওয়া আছে। দৈনিক মজুরি টার্মসে ডেইলি ওয়েজেস দেওয়া আছে, নাম্বার অফ এমপ্লয়ি, কর্মচারীর সংখ্যা। ডেইলি ওয়েজেস দেখো 250 থেকে 300, 300 থেকে 350, 350 থেকে 400, 400 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 550, 550 থেকে 600। আর শ্রমিকের সংখ্যা বিভিন্ন রকম বলা হয়েছে। রিকোয়ারমেন্ট দেওয়া আছে দুইটা, দুইটা রিকোয়ারমেন্ট। 1 নম্বর বলছে কম্পিউট দ্য মিন মিডিয়ান অফ দ্য ডিস্ট্রিবিউশন, এই অঙ্কের মিন আর মিডিয়ান বাই করতে বলছে। আমরা চাইছে দুইটা, আমরা বের করব 3টা, এক অঙ্ক দিয়ে অনেক কিছু শিখে ফেলবো। তারপরে ফাইন্ড দ্য ওয়েজেস রেঞ্জ অফ সেন্ট্রাল 50% এমপ্লয়ি, বলা হয়েছে শ্রমিকরে 50% কেন্দ্রবিন্দু, 50% শ্রমিকরে কেন্দ্র করে তুমি রেঞ্জ বের করো, অর্থাৎ 50% শ্রমিকরে কেন্দ্র করে ওয়েজেস মজুরি পরিসর, রেঞ্জ মানে পরিসর বের করো, এই পরিসরটা বের করতে বলছে। এই তাহলে এই হলো তথ্য দেওয়া আছে। এখন তোমরা কি বলতে পারবা এই অঙ্কটার ক্লাসগুলো কোন মেথডে দেওয়া, ইনক্লুসিভ মেথড না এক্সক্লুসিভ মেথড? কেউ কি পারবা বলতে? আচ্ছা, আমি বলি, শোনো, এই অঙ্কটা ইনক্লুসিভ মেথডে না, এটা এক্সক্লুসিভ। কারণ যে সংখ্যা দিয়া শেষ হয়েছে পরের সংখ্যা দিয়ে শুরু হয়েছে। 300 দিয়া শেষ হয়েছে, 300 দিয়া শুরু হয়েছে, 350 দিয়া শেষ হয়েছে, 350 দিয়ে শুরু হয়েছে। তাহলে এই অঙ্কটা হলো ইনক্লুসিভ মেথড। আমার মনে হয় বুঝতে পারছি। দ্বিতীয় কথা, এই অঙ্কটা আমরা ডিরেক্ট মেথড করব না ইনডিরেক্ট মেথড করব? আমরা এই অঙ্কটা ইনডিরেক্ট মেথড করব। এর কারণ কি? এই যন্ত্রণা তো অনেক। এই এর কারণ কি, কারণটা খেয়াল করো, যে ব্যবধান সমান 50 করে, প্রতিটা ক্লাসের ব্যবধান সমান 50 করে,
তাই এটা আমরা ইনক্লুসিভ মেথডে করব। আশা করি আমরা বুঝতে পারছি। এখন কথা, এই অঙ্কটাকে এক্সক্লুসিভ মানে সরি আমি আবার বলি, এই অঙ্কটার ব্যবধান সমান, তাই এই অঙ্কটা আমরা শর্টকাট মেথডে করব। শর্টকাট মেথডে করব, ডিরেক্ট মেথডে করব না। তবে চাইলে আমরা ডিরেক্ট মেথড করতে পারি, তবে সবচেয়ে বেশি ব্যবহার হবে শর্টকাট মেথড। তো আমি শর্টকাট মেথডে তোমাদের করে শিখাই। হ্যাঁ, প্রথম অঙ্ক। চলো তাহলে শুরু করলাম, ম্যাথ 15। আমাদেরকে আজকের অঙ্কটা ভালো শিখতে হবে, ভালো বুঝতে হবে। প্রথমটা পারলে তোমরা সব পারবা। আমরা দেখব এখানে কয়টা আছে। 1 2 3 4, দত্তরি 1 2 3 4 5 6 7টা আছে। যতটা থাকবে সারি, তা থেকে মানে যতটা দেওয়া থাকবে উপাত্ত, তা থেকে দুইটা সবসময় বেশি করবা, এটা মনে রাখবা। যতটা উপাত্ত দেওয়া থাকবে তার থেকে দুইটা বেশি করবা। তেরা হয়ে গেছে। তাহলে এরকম আমরা 7টা আছে, 9টা করব। 2 3 4 5 6 7 8 9। আর কলাম করব 6টা। কলাম করব 6টা। কলাম হইলো এরকম, কলাম হলো 6টা। আর সারি কয়টা হবে? যতটা দেয়া থাকবে প্রশ্নে উপাত্ত, তা থেকে অলওয়েজ দুইটা বেশি, সব সময়। ক্যালকুলেশন অফ মিন এন্ড মিডিয়ান আমরা 3টা করব। তো এই জন্য আমি অনেকটা শিখাবো। মিন, মিডিয়ান এন্ড মুড। যদিও মুড চাই নাই, তাও আমি মুড শিখাবো এটা দিয়া, একটা দিয়া যাতে শিখাইতে পারি। 3টা জিনিস শিখবো, মিন মিডিয়ান মুড। মিন মানে গড়, মুড মানে মধ্যক বা মধ্যমা, আর একটা হলো এটা প্রচুরক। এই 3টা জিনিস আজকে শিখবো। এটা বেশি, এটা আমাদের অঙ্কে চাই নাই, আমরা বাড়াইয়া করব এটা। মিন, মধ্যমা। মিন মানে হলো গড়, মিডিয়ান হলো মধ্যক বা মধ্যমা, আর মুড হলো প্রচুরক। এটা হলো ক্লাস। ক্লাসটা আমাদের দেওয়া আছে। এই ক্লাসটা হইলো, একটু বড় করি এই পাশটায়। ক্লাসটা দেওয়া আছে হলো কত থেকে দেওয়া, 250 থেকে 300, এরকম 600 পর্যন্ত। 250-300, 300 থেকে 350, 350 থেকে 400, 400 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 550, 550 থেকে 600, 550 থেকে 600।
এটা আমরা প্রশ্ন দেখে লিখলাম। আচ্ছা, এটা হয়েছে আশা করি। তোমরা এটা লিখছো 450 থেকে 600। এটা পরের ঘরটার নাম হলো মিড ভ্যালু। মিড ভ্যালু বা মিড পয়েন্ট, POINT, মিড পয়েন্ট। এটাকে এক্স বলে, মিড পয়েন্টকে এক্স বলে। এখন মিড পয়েন্ট কেমনে বাই করি খেয়াল করো। মিড পয়েন্ট হলো এই দুইটা যোগ করে 2 দিয়া ভাগ, অর্থাৎ 250 + 300 / 2। আমি একটু দেখাই, 250 + 300 / 2। বুঝছো? মিড ভ্যালু বের করার নিয়ম এরকম, একটা পারলে বাকি সব পারবা। 250 + 300 / 2, 275। তাহলে এটা হলো 275। এরপরে এই দুইটা যোগ করে আবার কি করব, এই 300 আর 350 যোগ করে হবে 650। 650 রে 2 দিয়ে ভাগ, 325। 450, সরি 350, 400 দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুইটা যোগ করলে হয় 750। 2 দিয়ে ভাগ করলে হবে 375। এরপরে 400, 440 যোগ করলে হয় হলো 850। 850কে 2 দিয়ে ভাগ, 425। এই দুইটাকে যোগ করে 450, 500 যোগ করলে 950, 2 দিয়ে ভাগ, তাহলে হবে 475। এরপরে 500 আর 550 যোগ করলে 1050, 2 দিয়ে ভাগ করলে হয় 525। আবার 550 আর 600 যোগ করলে 1150, 2 দিয়ে ভাগ করলে হবে হলো 575। এটা আশা করি তোমরা বুঝছো। এটা আশা করি বুঝছো। কইলাম তো ক্লাসে জয়েন করতে, খালি মেসেঞ্জারে মেসেজ। আচ্ছা, এটা আশা করি হয়েছে তোমাদের। আচ্ছা, এই ঘরটা পর্যন্ত বুঝছো, না বুঝলে আমাকে কিন্তু নক দিও যে এটা আমি বুঝি নাই, আবার বুঝান। তারপরে দেখো, পরের ঘরটা হলো ডি। এই ডিটা কেমনে করি খেয়াল করো। এটা হলো ডি। ডি এর ঘরটা হলো এক্স মাইনাস এ ডিভাইডেড সি। এটা নিয়ম, এটা বের করার সূত্র। এক্স মাইনাস এ ডিভাইডেড সি, এই ডি বের করার সূত্র। এখন এটা কেমনে, আমি একটু ডি বাই করাটা এখানে দেখাই দিই একটু বোঝানোর জন্য। এক্স মাইনাস এ ডিভাইডেড সি। এখন আমি যদি মান বাই করি, হ্যাঁ, ডি এক্স মাইনাস এ ডিভাইডেড সি, আমি জাস্ট মান বই করে একটা বোঝাইতে চাই। আচ্ছা, এখন এটা করব। এক্স বলতে এই সংখ্যাগুলোকে বোঝায়, সি বলতে এগুলার ব্যবধান বোঝায়, এগুলার ব্যবধান 50, এই প্রত্যেকটা ঘরের ব্যবধান 50। আর এক্স বলতে বোঝায় এগুলো, এগুলো হলো এক্স এর মান। এখন তাহলে এ লাগবে। এ হলো এই সংখ্যাগুলোর মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, এই সংখ্যাগুলোর মধ্যে মাঝখানে যেটা সেটা হলো এ। এই সংখ্যাগুলোর মধ্যে মাঝখানে যেটা, তাহলে 1, 2, 3, 1, 2, 3, তাহলে মাঝখানে হলো এইটা, এই যে 425। 425 এটা মাঝখানে, এটা সামনে এরকম ব্র্যাকেটে এ লিখলাম, এটা মাঝখানে। এখন কোশ্চেন হলো মাঝখানে এটা। আচ্ছা, মাঝখানে দুইটা হইলে বড়টা, মাঝখানে যদি দুইটা হয়ে যায় তাহলে অবশ্যই বড়টা। আমার মনে হয় বুঝতে পারছি। মাঝখানে দুইটা হলে বড়টা, আর মাঝখানে একটা থাকলে ওইটাই। যেমন এই অঙ্কে মাঝখানে 425। এখন এটা কিভাবে করি খেয়াল করো। এই 425 বরাবর শূন্য, অলওয়েজ এটা বরাবর শূন্য। মনে রাখবা এর উপরের অ্যান্সার গুলো মাইনাস হবে, নিচের অ্যান্সার গুলো প্লাসে হবে। এখন আমি বুঝাই দিই কেমনে করব। দেখো আমি লিখছি এক্স, এই যে এখানে লিখছি এক্স। তো আমি যদি এখানে মান বসাই বোঝানোর জন্য তোমাদের, এক্স এক্স প্রথমটা কত, 275, তাহলে এটা 275। এখন যদি বলে এ কত, এ তো 425, তাহলে এটা হলো 425। আর যদি বলে সি কত, সি হলো এই যে 250 আর 300, এই দুইটার ব্যবধান, এই দুইটার ব্যবধান হলো 50।
এখন আমরা যদি বিয়োগ করি, এটা বিয়োগ করলে হয় 150 মাইনাস, এটা বিয়োগ করলে হয় 150, 50 দিয়ে ভাগ করলে হয় -3। তার মানে এটার অ্যান্সার হলো -3। আমার মনে হয় বুঝছো, শিখার নিয়ম এটা, যদিও শর্টকাট পদ্ধতি আছে, এটা বুঝাই দিব। এটা তারপরে যদি বলি আমি এটা বাই করব কেমনে, এটা আমি এমনি বলতে পারতেছি -2, এটা -1, এটা হলো 1, এটা 2, এটা 3। আমি কিন্তু আন্দাজে লিখে ফেলছি, আসলে আন্দাজে না। দেখো আমি যদি এটা বের করতে চাই কেমনে করব, এক্স এর মান কত, এই যে এক্স এর মান হলো 325 মাইনাস এ 425 ডিভাইডেড হলো 50, এটা বিয়োগ করলে হয় 100 মাইনাস 50 দিয়ে ভাগ করলে হয় -2। আমার মনে হয় তোমরা এটা বের করা বুঝছো। এখন আমি কিভাবে এভাবে লিখলাম, যেমন আমি একটু মুছি, এটা দেখো, দেখো আমি মুছি কিভাবে, আমি না মানে এগুলো ক্যালকুলেশন না করে বুঝতে পারি। মনে রাখবা এ বরাবর অ্যান্সারটা অলওয়েজ 0, উপরের অ্যান্সার গুলো লিখতে থাকবে আন্দাজে -1, -2, -3, নিচের গুলো +1, +2, +3, অটোমেটিক মিলে যাবে, তোমার আর ক্যালকুলেশন করতে হবে না। এখন এইভাবে লিখবো, এই যে আন্দাজে 0 বসাইলাম, উপরের গুলো -1, 2, 3 লিখলাম, নিচের গুলো +1, 2, 3 লিখলাম। এখন এটা কখন লিখতে পারবো, মনে রাখবা যদি ব্যবধান সমান হয়, যদি ব্যবধান সমান হয় তাহলে এভাবে আন্দাজে লিখতে পারবো, না হয় পারবো না। আমার মনে হয় এই ফাংশনটা তোমাদের আমি বুঝাইতে পারছি। এর পরেরটা, পরের ঘরটার নাম হলো এফ, এফ মানে ফ্রিকোয়েন্সি, এটা প্রশ্নে দেওয়া আছে। নাম্বার অফ এমপ্লয়ি 25, 30, 55, প্রথমটা 25, পরেরটা 30, এর পরেরটা 55, তারপরে 67, 39, তারপরে হলো 20, এটা হলো 67, এটা হলো 39, এটা হলো 20, এরপরে লাস্ট ওয়ান হলো 14, এটা হলো 14। এই ঘরটাকে যোগ করতে হবে, 25 যোগ 30 যোগ 55 যোগ 67 যোগ 39 যোগ 20 যোগ 15, এটার যোগফল 250, এটার যোগফল হয়েছে 250। এটার যোগফল হয়েছে। আচ্ছা এই পর্যন্ত আমরা বুঝতে পারছি আশা করি, 250। আচ্ছা এখন এই ঘরটা হবে সিএফ, সিএফ, সিএফ কেমনে, প্রথম 25, এই 25 এখানে বসবে, এই 25-এর সাথে 30 যোগ করে এখানে 55, এই 55-এর সাথে পরের এই 55 যোগ করে 110, এই 110-এর সাথে 67 যোগ করে 177, 177-এর সাথে 39 যোগ করব 177, আরে 177 প্লাস 39 যোগ করলে 213, এই 213-এর সাথে 20 যোগ করব 200 কত 33, এই 203, ভুল করছি তো, 177, স্যার 216 হবে। হ্যাঁ হ্যাঁ এখানে ভুল করছি, রাইট, এটা 216, রাইট 216। আবার দেখে 177 প্লাস 39 216, রাইট, এই 216-এর সাথে যদি এটা যোগ করে তাহলে হবে 236, এই 236-এর সাথে 14 যোগ করলে 250, এই গড়টা হইল। আচ্ছা এইটুকু হইল। এখন আমরা এই গড়টা করব, এই গড়টা হলো এফ ডি, এই গড়টার নাম হলো এফ ডি। আচ্ছা আর এফ ডি কেমনে, দেখো ডি এর ঘর এটা আর এফ এর ঘর এটা, তাহলে এই গড়টা আর এই গড়টার গুণফল, তাহলে -3 25 গুণ করলে -75, -2 30 গুণ করলে -60, -1 55 গুণ করলে -55, 0 67 গুণ করলে 0, 1 39 গুণ করলে 39, 2 20 গুণ করলে 40, 3 14 গুণ করলে 42, এটাকে যোগ করতে হবে,
সামেশন এফ ডি, এটার মান যোগ করতে হবে। -75 -67 -55 +39 +40 +42। এটা করার পরে এটার অ্যান্সার -69 আসছে। এটার অ্যান্সার আসছে -69। আমার মনে হয় তোমরা এই শখটা বুঝতে পারছো। তোমরা এই শখটার মধ্যে কোনো জায়গায় যদি ঝামেলা হয় সেগুলোকে আমাকে বলতে পারো, আমি আবার একবার বুঝাবো। কারো যদি কোশ্চেন থাকে এই শখটা, এই ক্লাসটা, আজকের ক্লাসটা অবশ্যই তোমরা 2-3 বার দেখবা, রেকর্ডটা সাথে সাথে অনেকবার দেখবা, অনেকবার প্র্যাকটিস করবা। আজকের অঙ্ক করলে এই চ্যাপ্টারের অঙ্ক আমরা বুঝবো, সামনে যত অঙ্ক করাবো সবগুলো বুঝবা। আর এগুলো কিন্তু কমন চ্যাপ্টার। হ্যাঁ, স্ট্যাটের এমন চ্যাপ্টার এগুলো যে কোনো বছর মিস হবে এমন ঘটনা কখনো হবে না। তোমরা অবশ্যই মনে রাখবা এই চ্যাপ্টারের থেকে অঙ্ক সব সময় কমন পড়বে। আচ্ছা, স্যার আমি স্যার গত দুইটা ক্লাসের পাইনি, রেকর্ড পাইনি স্যার। গত ক্লাসের রেকর্ডটা আমি এখনো দেইনি, এটা আমি তার আজকে দিয়ে আগের দেবো। ক্লাসের তো স্যার, এর তার আগের আগের ক্লাস, ক্লাসের তো পাইনি। মানে লাস্ট 22 তারিখের পাইছিলাম, 22 এপ্রিল। আচ্ছা, তো আমি তাহলে স্যার তোমাকে দিয়ে দিব, একটু আমার মেইলটা স্যার মনে হয় আমার আমার। বোধহয় স্যার, আমার স্টোরেজ ফুল স্যার। যদি স্যার একটু ইউটিউবে করতেন স্যার, একটু ভালো হতো। গুগল আচ্ছা স্টোরেজ ঠিক স্যার আছে, ফুল হয়ে আছে। আচ্ছা আজকের ক্লাস থেকেই তাহলে আমি ইউটিউবে দিব না, আজকের ক্লাস থেকেই। ঠিক আছে, জি স্যার। আজকের ক্লাসটা থেকে ইউটিউবে দিব, তোমাদের গ্রুপে লিংক পাঠিয়ে দিব, লিংকে ক্লিক করলে দেখতে পারবা। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এইটুকু হইলো। চলো এখন আমরা রিকোয়ারমেন্ট 1 করব। আমাদের অঙ্কে যা চাইছে, রিকোয়ারমেন্ট 1-এ আমাদের অঙ্কে দুইটা জিনিস চাইছে, একটা হলো কম্পিউট দা অ্যারিথমেটিক মিন অ্যান্ড মিডিয়ান অফ দ্য ডিস্ট্রিবিউশন। আমাদের এই বিস্তারিত বিবরণ থেকে দুইটা জিনিস চাইছে, একটা মিন একটা মিডিয়ান। আমরা একটা বাড়তি করব শেখার জন্য। তাহলে আমরা প্রথম রিকোয়ারমেন্টটা করি। লেখো ওই নো, আমরা জানি অ্যারিথমেটিক মিনকে সংক্ষেপে এএম বলে, এটাকে আমরা সাইন বলি এক্স বার। এক্স বারের সূত্র দুইটা, একটা হলো ডিরেক্ট মেথড, একটা শর্টকাট মেথড। আচ্ছা আমরা করতেছি কিন্তু আজকে শর্টকাট মেথড, মনে রাখো আজকে শর্টকাট মেথড করতেছি, এটা মনে রাখো। আচ্ছা এটার সূত্র হলো এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড এন ইন্টু সি। সাইডে আমরা এটার মান লিখবো হেয়ার, হেয়ার এ সমান, এই অঙ্কে আমরা এ ধরছিলাম, এই যে এ, ভদ্রলোকটা এই যে এ, এ হলো 425, তাহলে এটা হলো 425 সামেশন এফডি। সামেশন এফডি হলো -39 না 69, এই যে সামেশন এফডি -69। এরপরে যদি বলি এন, এন এই যে এন এর মান দেখো, এই যে এন এর মান, এটা হলো এফডির মান, এটা হলো এন এর মান, এন এর মান 250। এরপর হলো সি, সি হলো এগুলোর ব্যবধান, এগুলোর ব্যবধান, এগুলো সবগুলোর ব্যবধান কত, 50। তাহলে সি হলো 50। এখন এই মানটা এখানে বসাবো, এটা হলো 425 প্লাস -39 ডিভাইডেড 250 ইন্টু 50। 425 প্লাসে মাইনাসে মাইনাস, আর ওই অংশটা করব, ওই অংশটা কেমনে, 59/250 ইন্টু 50। এটা করার পরে 13.8, 425 থেকে 13.8 মাইনাস, এটার অ্যান্সার 411.2। এটার অ্যান্সার হবে 411.2। এই হলো এটার অ্যান্সার। আচ্ছা আরেকটা বিষয়, সেটা হলো অঙ্ক তুমি ডিরেক্ট মেথড করলে উত্তর যা হবে, শর্টকাট মেথড করলে উত্তর তাই হবে। এই অঙ্কটা আমাদের কি বলছে, এই অঙ্কটা আসলে সবগুলো সমান, মানে অঙ্ক বলতেছে যে আমাকে শর্টকাট মেথডে করো, বুঝতে পারছি? সমান সমান হলে শর্টকাট মেথডে করবা, আর যদি অসমান হয় তাহলে ডিরেক্ট মেথড করবা। ডিরেক্ট মেথডে সমস্যা হলো
গুণ টুন যখন করি না, অ্যামাউন্ট গুলো বড় বড় হাজার হাজার হয়ে যায়। দেখো এগুলো যখন গুণ টুন করছি ছোট ছোট হয়ে গেছে সংখ্যাগুলো। আর স্টেট এইটা সাপোর্ট করে, এইভাবে করাকে সাপোর্ট করে যে বড় বড় উপাত্ত থাকবে, সংখ্যা থাকবে বড়, ক্যালকুলেশন করার পরে অ্যান্সার হয়ে যাবে ছোট। এটা হলো স্ট্যাটের মূল কাজ, সংক্ষিপ্ত ডাটাকে সংক্ষিপ্তকরণ। আর যদি এই অঙ্কটাই আমি ডিরেক্ট মেথড করতাম না, তখন দেখতা 5,000, 7,000, 10,000, 15,000 এরকম যোগ করতাম, দেখতা 25-30,000 এরকম বড় বড় হইতো। তো ওটা একটা মানে ত্রুটি, একটা অঙ্কের ত্রুটি, ওটা সনাতন পদ্ধতি আমরা সাধারণত বলি। তাহলে এটা হয়ে গেল। আমার মনে হয় মিন বের করা তোমরা পারবা, মিন বের করাটা এরপরে পারবা। এটা হইলো। চলো এই অঙ্কের রিকোয়ারমেন্ট 2 করব। আশা করি তোমরা উঠাইছো, সবাইকে উঠাইতে পারছো। আর তোমরা যারা কথা বলো না, আমাকে কিন্তু সমস্যা হলে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করো যে আমি বুঝতেছি না বা এই অঙ্কটা বুঝি নাই, এই জায়গায় বুঝি নাই, অবশ্যই আমি সলভ করাই দিব। স্যার এখানে রিকোয়ারমেন্ট ওয়ানে তো চাইছে স্যার কম্পিউট আর্থমেটিক মিন এন্ড মিডেন, অ্যারিথমেটিক দুইটা চাইছে না স্যার? দুইটা চাইছে, দুইটা, আমি একটা করছি। হ্যাঁ। অ্যারিথমেটিক মিন মানে গাণিতিক গড়, যেটাকে আমরা গড় বলি আজকে সোজা হিসাব, গড়, গাণিতিক গড়, এক্স বার, এটা করলাম। মিডেন কি করতে হইব না স্যার হ্যাঁ এটা? অবশ্যই হবে, এখন আমরা মিডিয়ান করব। ও, তো এটা হইলো, চলো মিডিয়ান করব এখন। এরপরে আমরা করব মিডিয়ান, ক্যালকুলেশন অফ মিডিয়ান। এটা আমি লিখে দিলাম বোঝার জন্য। উই নো, আমরা জানি মিডিয়ানকে এমি দ্বারা প্রকাশ করে। মিডিয়ানের একটা সূত্র আছে, মনে রাখবা, এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। n/2 মাইনাস পিসিএফ ইন্টু সি, নিচে হলো এফ এম। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, এই সূত্রটা আমাদের মনে রাখা জরুরি, এই সূত্রটা লাগবেই। তাহলে মিডিয়ানকে সংক্ষেপে এমই দ্বারা প্রকাশ করে, এল প্লাস n/2 মাইনাস পিসিএফ ইন্টু সি ডিভাইডেড এফ এম। এল হলো লোয়ার লিমিট, এন হলো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, পিসিএফ হলো প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা, সি হলো ক্লাস ইন্টারভাল, এফ এম হলো ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান। তো এটা ডিটেল তোমাকে পরীক্ষা লাগতো না, তো এই জন্য লেখারও দরকার নেই। তো আমরা কি করব, আমার সাইডে এদিকে লেখলে তোমরা জায়গা দেখতে পাইবা না, তো আমি নিচে লিখবো। তোমরাও চাইলে আমার মতো এরকম নিচে লেখা পরে আবার সূত্রে মান বসাইতে পারো। আমি নিচের দিকে লিখবো হেয়ার, হেয়ার মিডিয়ান বের করতে গেলে প্রথমে আমরা বাই করব মিডিয়ান সাইজ, মিডিয়ান সাইজ। আর মিডিয়ান সাইজের সূত্র হলো n/2, এটা হলো সূত্র। এই যে উপরে যেটা লিখছি এটা n/2, মান বসাই, n এর মান 250, 2, এটা ভাগ করলে, এটা ভাগ করলে হবে 125 টিএইচ আইটেম, 125তম পদ। এই যে অ্যান্সারটা এসে 125, 125তম পদ। টিএইচ আইটেম মানে হলো তম পদ। এরপরে সুতরাং মিডিয়ান ক্লাস, অনেক বেশি লিখতে হবে না, যতটুকু লিখছে ততটুকুই লিখবা, যতটুকু বাদ দেওয়া যায় আমি ততটুকু অটোমেটিক বাদ দিয়ে দিব। মিডিয়ান সূত্র প্রয়োগ করার জন্য আমাদের যে তথ্যগুলো দরকার, অর্থাৎ L, n/2, পিসিএফ, সি, এফ এম, এগুলো আগে বাই করে নিতে হইব। তো আমি হেয়ার দিয়ে এগুলো লিখছি, তুমি চাইলে এটা সাইডে লিখতে পারো বা নিচেও লিখতে পারো। আচ্ছা, প্রথমে বাই করতে মিডিয়ান সাইজ, এটা n/2, n/2, n এর মান কত, এই যে 250, আর 2 হলো সূত্র, এই 2 হলো সূত্র, এই দুইটাকে ভাগ করে 125 হইল, এটা হলো মিডিয়ান সাইজ। এরপরে বাই করো মিডিয়ান ক্লাস। এখন মিডিয়ান ক্লাসটা কেমনে করে খেয়াল করো, আমাদের যে মানটা বের হইলো 125, এই মানটাকে আমরা এদিক দিয়ে মুছি, এই মানটাকে, এই 125 যে মানটা, এই মানটাকে আমরা এই ঘরটায় খুঁজবো সিএফ 125, এই মানটাকে আমরা
সিএফ এর ঘরে খুঁজবো, এই যে সিএফ, এই যে সিএফ এই ঘরে খুঁজবো। এন্ড খোঁজার সময় নিচের থেকে উপরের দিকে নামতে থাকবো, উপরের থেকে এরকম নিচে নামতে থাকবো, উপরের থেকে নিচের দিকে খুঁজতে থাকবো। সবার আগে যখন পাবো সেটাই আমাদের কাঙ্ক্ষিত মান। তোমরা আমার সাথে একটু দেখো, 125 প্রথমটা আছে 25, এটার মধ্যে 125 নাই। 55, এই 55-এর মধ্যেও 125 নাই। তারপর 110, এটার মধ্যেও 125 নাই। 177-এ 125 আছে। 177 সংখ্যাটার মধ্যে 125 সংখ্যাটা আছে। আচ্ছা, এরপরে সবগুলোর মধ্যেই আছে। 226 16-র মধ্যেও 125 সংখ্যাটা আছে, 236-এর মধ্যেও আছে, 250-এর মধ্যেও আছে। তবে আমাদের শর্ত হলো কোনটার মধ্যে আগে আছে। উপরের থেকে যখন আমি নিচে নামছি, কার সাথে আগে দেখা হয়েছে? 177-এর সাথে। এই যে 177-এর মধ্যে প্রথম সংখ্যাটা আছে। এখন এইটা তাহলে আমাদের টার্গেট ভ্যালু। এটা আমাদের টার্গেট ভ্যালু। এইটা বরাবর যে ক্লাসটা আছে, এই যে দেখো ক্লাস, এই যে ক্লাসটা আছে, অর্থাৎ 177 বরাবর যে ক্লাসটা আছে, এই ক্লাসটাকে আমরা বলবো মিডিয়ান ক্লাস। তাহলে কত থেকে কত? 400 থেকে 450। তাহলে এখানে আমরা লিখব 400 থেকে 450, 450। আচ্ছা, এখন এখানে যে সংখ্যাগুলো বাকি আছে সেটা লিখবো এল, তারপরে লিখবো সি, তারপরে লিখবো পিসিএফ, পরে লিখবো এফ এম, অর্থাৎ সূত্রের মধ্যে যেটি বাকি আছে। এখন এইগুলোকে আমি কিভাবে নির্ধারণ করি একটু খেয়াল করো। আল্লাহ, একটার মধ্যে আর একটা। এখন উত্তরই দেব না। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, না না না, হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্ট আলাদা, ম্যানেজমেন্ট মার্কেটিং আলাদা। ম্যানেজমেন্ট মার্কেটিং, হ্যাঁ হ্যাঁ ওইটা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আমরা যেখানে আসছিলাম, দেখো এই দুইটা সংখ্যা, এটা কেমনে পাইছি আবার একটু বলি। এই যে n/2 করার পর 125, তাকে আমরা সিএফ এর ঘরে খুঁজলাম, উপরের থেকে নিচের দিকে খুঁজতে থাকবো, সবার আগে যার মধ্যে পাবো তাকে বসাবো। তাহলে 177, এই বরাবর ক্লাসটা কত? 400 থেকে 450। এটাকে আমরা লিখলাম মিডিয়ান ক্লাস, 400 থেকে 450। এখন এই দুইটার মধ্যে ছোট কোনটা? এটা ছোটটা হলো এল এর মান। এল মানে লোয়ার, লোয়ার মানে ছোটটা, এটা হলো এল এর মান। এই দুইটার ব্যবধান কত? এই দুইটার ব্যবধান 50, তাহলে সি এর মান 50। এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা এল, এই দুইটার মধ্যে যে পার্থক্য আছে সেটা হলো 50। পার্থক্য মাইনাসে আছে, মাইনাস মাইনাস দেখার দরকার নাই, সংখ্যাটা কত সেটা ইম্পর্টেন্ট, সংখ্যাটা হলো 50। এখন পিসিএফ, এই পিসিএফটা দেখো, এই যে 77 বের করছিলাম না, এটার উপরে যেটা, এই যে উপরে, এটা হলো পিসিএফ। তাহলে এটা কত? এটা হলো 110। পিসিএফ হলো 110। এখন লাগবে এফএম। এফএম হলো এই 177-এর এই বাম পাশে যে বসবাস করতেছে, এই বাম পাশে যে আছে, 177-এর বাম পাশে যে আছে সে হলো এফএম। তাহলে এফএম হলো 67। এই এফএম হলো 67। বুঝতে পারছি আশা করি। এখন এটা দিয়া আমরা এখন অঙ্ক, তার মানে সূত্রের মধ্যে যা যা আছে সেটা আমাদের এখানে বের করা হয়ে গেছে। তো আমি এখন সূত্রটা মুছে এখানে আমি লেখা শুরু করব, এই মানগুলো এখানে ইনপুট দেওয়া শুরু করব। চলো, এদিকে আমি মুছে ফেললাম। সুতরাং সুতরাং মিডিয়ান, মিডিয়ানের সূত্রের ভিতরে যা ছিল আমি একটু লিখে নেই বোঝার জন্য তোমাদের। n/2 মাইনাস পিসিএফ ডিভাইডেড এফএম ইন্টু সি। এখন মানটা তাহলে বসাই, দেখো এল এর মান কত? 400। n/2 কত? n/2 হলো 125, 125 মাইনাস পিসিএফ কত? পিসিএফ 110। এরপরে সি কত?
সি হলো 50, এফএম কত 67, 400 প্লাস এই দুটার ক্যালকুলেশন করি। এটা কিভাবে করব, 125 থেকে 110 বাদ দিব, যে অ্যান্সার হবে তাকে 67 দ্বারা ভাগ করব, যে অ্যান্সার হবে তাকে 50 দ্বারা গুণ। 110 25 থেকে 125, 125 থেকে 110 বাদ, বিয়োগ করলে থাকে 15, এই 15কে 67 দ্বারা ভাগ, যে অ্যান্সার হলো তাকে 50 দ্বারা গুণ করার পরে আমার অ্যান্সার আসছে 11.19। 19 এর পরে আরো সংখ্যা আছে আমি লিখি নাই, এখন এই দুইটা যোগ, 411.19, এটা অ্যান্সার। মিডিয়ানের অ্যান্সার হলো এটা। তো মিডিয়ান কিন্তু আমরা শিখলাম, মিডিয়ান একবার পারবা, একবার বুঝছো, আজকের ক্লাসটা বারবার দেখা মিডিয়ান করা শিখবা, একবার শিখছো তো মানে তুমি সব পারো। তো আমরা এই অংশটাকে আরেকবার রিভিশন দিব, মিডিয়ানটা আরেকবার রিভিশন দিই, খেয়াল করো, মিডিয়ানটাকে আরেকবার রিভিশন দিই। মিডিয়ানের সূত্র হলো এটা, এটা হলো মিডিয়ানের সূত্র, এল এন বাই টু মাইনাস পিসিএফ ভাগ এফ এম ইন্টু সি। এখন এইগুলোর মধ্যে এই অক্ষরগুলো বের করার জন্য প্রথমে লাগে হলো এই পার্টটা, সেটা হলো মিডিয়ান সাইজ। মিডিয়ান সাইজ হলো এন বাই টু, এন এর মান কত 250, 2 হলো সূত্র 50%, এটা ভাগ করার পরে হয়েছে 125। এই 125কে আমরা সিএফ এর ঘরে খুঁজবো, উপরের থেকে নিচের দিকে খুঁজতে খুঁজতে নামবো, এখান থেকে খুঁজতে খুঁজতে নিচের দিকে নামবো, এখান থেকে খুঁজতে খুঁজতে নামতে গেলে আমরা পাচ্ছি কোথায়, 110-এর মধ্যে নাই, 177-এর মধ্যে আছে, 125 সংখ্যাটা 177-এর মধ্যে আছে। তাহলে এই বরাবর যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে বলবো মিডিয়ান ক্লাস। তাই আমরা মিডিয়ান ক্লাস হিসাবে 400 থেকে 450 লিখলাম। আমার মনে হয় বুঝতে পারছি, 400 থেকে আমরা 400 থেকে 450 লিখলাম। এখন এই 400 থেকে 450-এর মধ্যে ছোট কোনটা, এই ছোট, এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে কি বলে, লোয়ার লিমিট। তাহলে লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট হলো 400। আচ্ছা, এই দুটার ব্যবধান কত, এই দুইটার মধ্যে ব্যবধান 50, এটা হলো সি এর মান, অর্থাৎ ক্লাস ইন্টারভাল শ্রেণী ব্যাপ্তি, ব্যবধানটা হলো 50। এখন আমার লাগবে পিসিএফ, প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, মিডিয়ান, ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান। আচ্ছা, এটা কেমনে, ওই যে 177 পাইছিলাম, তার উপরের ঘরে উপরের তলায় যে বসবাস করে 110, সেটা হলো পিসিএফ, আর বাম পাশের ফ্ল্যাটে যে বসবাস করে সে হলো এফএম। আমার মনে হয় বুঝছো। এরপরে আমরা সূত্রের মধ্যে ইনপুট দিলাম, ক্যালকুলেশন করলাম, অ্যান্সার এলো 411.19। আমাদের মিডিয়ান করা শেষ। এই হলো আমাদের মিডিয়ান ফাংশন, প্রত্যেকটা অঙ্কের মিডিয়ান করতে হবে, মিডিয়ান করা জরুরি। আচ্ছা, এটা হইল, আশা করি তোমরা এটা বুঝছো, এটা মুছলাম। তোমরা অবশ্যই ক্লাসটা ভালো করে দেখে নিবা, একটা করলে আরো পারবো। আমি এইটা কথা একদম আঁকিঝুঁকি করে লাইছি, এটাকে একটু পরিষ্কার করে আবার লিখতে চাই। হ্যাঁ, আমি এটা একটু পরিষ্কার করতেছি। হ্যাঁ, এই অংশগুলো একটু পরিষ্কার করলাম, আবার আমাদেরকে আরেকটু বুঝাইতে হবে। তো কলম রে, এইটা ছিল 400 থেকে 450। আচ্ছা, এই সংখ্যাটা কত ছিল, 67 মনে হয়। আচ্ছা, এটা ছিল 110, এটা 177, এটা হলো 216। আচ্ছা, এটা হলো 250। তো আমরা আগের মতো করে ফেললাম। এখন আবার আমরা এটা একটু বুঝাইতে চাই। দেখো, আমি এখানে দুইটা জিনিস চাইছে, মিন আর মিডিয়ান। তা আমি একটা রিকোয়ারমেন্ট অতিরিক্ত করব, তোমাদের এক অঙ্ক থেকে আরেকটা শেখানোর চেষ্টা করব, সেটা হলো মুড, অতিরিক্ত করতেছি মুড, ক্যালকুলেশন অফ মুড, প্রচুরক। এখন মুডের দুইটা সূত্র আছে, আমি সূত্র দুইটা লেখা প্রয়োগ সিস্টেমটা তোমাদের বুঝাই। একটা মুডের সূত্র এরকম, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এটার আরেকটা অল্টারনেটিভ সূত্র আছে,
মুড, এটা সূত্র হলো লোয়ার লিমিট ডেল্টা ওয়ান ডেল্টা টু ইন্টু সি। এই দুইটা সূত্রের মধ্যে আমাদেরকে অঙ্ক দেখে বুঝতে হবে কোন সূত্রটা প্রয়োগ করব, প্রথম সূত্রটা হবে না দ্বিতীয় সূত্রটা হবে। আচ্ছা, এটার জন্য একটা শর্ত আছে। দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করা টোটাল 5টা শর্ত, আমি 5টা শর্ত ক্লাসে ক্লাসে করব, ব্যাখ্যা করে দিব কেন কোনটা কখন করব। দ্বিতীয় সূত্র বের করার একটা অন্যতম শর্ত হলো মিডল ফ্রিকোয়েন্সি, মানে হাইস্ট ফ্রিকোয়েন্সি মধ্যবর্তী কোনো এক জায়গায় হতে হবে। প্রথম সূত্র ব্যবহার করার একটাই কারণ, সেটা হলো হাইস্ট ফ্রিকোয়েন্সি আপারে অথবা বটমে, অর্থাৎ সবার উপরে অথবা সবার নিচে, দুইটা জায়গার কোন এক জায়গা, একদম টপে হবে অথবা বটমে হবে। এটা তাহলে এটাকে আমি একটু বলি। দেখো, এই যে এফ এর গড়, এই গড়টা হলো ফ্রিকোয়েন্সি এফ। এই এফ এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত? 25, 30, 55, 67, 39, তারপরে হলো কত 20, তারপরে হলো 14। এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বড়? এখানে সংখ্যা বড় এইটা 67। এই 67 সংখ্যাটা যদি এখানে না হয়ে এই 25-এর ঘরে হইতো অথবা এই 14-র ঘরে হইতো, অর্থাৎ সবার উপরে হইতো অথবা সবার নিচে হইতো, যদি এমন ঘটনা ঘটতো তখন আমাদের এই প্রথম সূত্র প্রয়োগ করতে হইতো। তার মানে আমি তোমাদের সূত্রে এগুলো লিখে দিছি। হাইস্ট ফ্রিকোয়েন্সি সবার টপে অথবা বটমে, সবার উপরে অথবা সবার শেষে থাকলে আমরা প্রথম সূত্র ব্যবহার করব। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আর এই প্রথম বা এই যে টপ প্রথম গড় অথবা শেষ গড় ব্যতীত অন্য কোনো জায়গায় যদি থাকে, এখান থেকে শুরু করে এখানে অন্য কোনো এক জায়গায় যদি থাকে, তাহলে দ্বিতীয় সূত্র ব্যবহার করব, অর্থাৎ ডেল্টার সূত্র ব্যবহার করব। এই ডেল্টার সূত্র ব্যবহার করার এই 1 নাম্বার কারণ, আরো টোটাল 4টা কারণ, তো একটা কারণ আমি আজকে শিখাইলাম। তাহলে এই 67 এই মাঝখানে আছে বিদায় আমরা এই ডেল্টার সূত্রটা প্রয়োগ করব। আমার মনে হয় তোমাদের জন্য বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আবার বলে হাইস্ট ফ্রিকোয়েন্সি সবার উপরে অথবা সবার নিচে, অর্থাৎ 25-এর জায়গায় যদি 67 থাকতো অথবা 14-র জায়গায় যদি 67 থাকতো, বড় সংখ্যাটা থাকতো, তাহলে প্রথম সূত্র প্রয়োগ করতাম, অন্যথায় দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তো আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তো এই রিকোয়ারমেন্টটা কিন্তু এক্সট্রা, এটা কিন্তু প্রশ্নে চাইনি, অন্য অঙ্কে চাইবো, তখন আর যাতে তোমাদের করাইতে না হয়, তোমরা নিজেরা করতে পারো, এই কারণে আমি এটা করাই দিলাম। লেখো উইনো মুড, তাহলে মুডের জন্য সূত্র লিখবো এল প্লাস ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি। মুড সমান এল প্লাস ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি। এখন এটা করার জন্য আমাদের কিছু মান লাগবে। তোমরা একটা কাজ করতে পারো, এখানে আমি 2 লাইন খালি রেখে দিলাম বসানোর জন্য, আমি একটু নিচে লিখি, সাইডে আমাদের কাছে জায়গা নেই। হেয়ার, এই হেয়ারটা সাইডে লিখবা তোমরা, ওদিকে লিখলে সমস্যা আমার জন্য এদিকে, তাই আমি নিচে লিখতেছি। আচ্ছা, এখানে লিখবো হাইস্ট ফ্রিকোয়েন্সি। হাইস্ট ফ্রিকোয়েন্সি সমান 67। সবচেয়ে বড় গণসংখ্যা কত? 67। তাই এটা আমরা 67-এর ঘরে লিখলাম হাইস্ট ফ্রিকোয়েন্সি। এরপরে এই হাইস্ট ফ্রিকোয়েন্সি যেটা বড়, এই বরাবর যে ক্লাসটা আছে, এই যে ক্লাসটা, এই ক্লাসটাকে আমরা বলবো মুড ক্লাস। সুতরাং সংক্ষেপে করে লিখবো এমওডিই মুড ক্লাস। অনেক বেশি লিখতে হবে না, মুড ক্লাস হলো 400 থেকে 450। আচ্ছা, মুড ক্লাস 400 থেকে 450, অর্থাৎ হাইস্ট ফ্রিকোয়েন্সি যে ঘরে থাকবে এইটা বরাবর ক্লাসটা হলো মুড ক্লাস। এখন আমাদের আর কি লাগবো? এল লাগবো, ডেল্টা 1 ডেল্টা 2 আর সি লাগবো। তাহলে এখন দেখো এল, হ্যাঁ, পরেরটা হলো সি, তারপরেরটা হলো ডেল্টা 1, এর পরেরটা হলো ডেল্টা 2। ও, এ পর্যন্ত মনে হয় দেখা যাবে না, এদিকে লিখি সি,
এটা হলো ডেল্টা 1, পরেরটা হলো ডেল্টা 2। এই মানগুলো দেখো, এই দুইটার মধ্যে ছোট কোনটা? এটা হলো ডেল্টা 1, 400। এই দুইটার ব্যবধান কত? 50। এটা হলো সি এর মান। তাহলে মনে রাখো সি এর মান হলো 50। এখন ডেল্টা 1 আর ডেল্টা 2 কত? ডেল্টা 1 দেখো, এই যে 67, 67 থেকে উপরের মানটা বিয়োগ করলে হয় ডেল্টা 1, অর্থাৎ এতটুকু বিয়োগ করলে হয় ডেল্টা 1। তাহলে ডেল্টা 1 হলো 67 মাইনাস 55। এটা 12। হ্যাঁ, এটা হলো 12। আচ্ছা, আর ডেল্টা টু হলো এই 67 থেকে নিচেরটার বিয়োগ। এই নিচেরটার বিয়োগ হলো ডেল্টা 2। তাহলে 67 থেকে আমরা 39 বিয়োগ করব। 67 মাইনাস 39, এটার অ্যান্সার হলো 28। তাহলে কেমনে বের করলাম খেয়াল করো, যে হাইস্ট ফ্রিকোয়েন্সি যেটা 67, এটা থেকে উপরের মানটা যদি বিয়োগ করি তাহলে হবে ডেল্টা 1, আর নিচের মানটা যদি বিয়োগ করি তাহলে হবে ডেল্টা 2। আমার মনে হয় বুঝতে পারছো। তো এটা হইলো, এখন এই মানগুলো এখানে সূত্রে ইনপুট করি। চলো, এল এর মান হলো 400, ডেল্টা 1 12, নিচে 12 প্লাস 28, 12 প্লাস 28। হুম, পরে চলো পরের মানগুলো আবার আমরা বসাই। 12 প্লাস 28। আচ্ছা, এবারে সি দেখো, সি কত? 50। তাহলে খেয়াল করো মানগুলো, এল এর মান হলো এত, ডেল্টা 1 হলো 12, ডেল্টা 2 হলো 28। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার চলে আসবে। এত কিছু এই ব্র্যাকেট লাগতো না। চলো মানটা বসাই। 400 প্লাস এটা ভাগ করে 100 দ্বারা গুণ, 50 দ্বারা গুণ, 12 ভাগ ইন্টু হলো 50। এটার অ্যান্সার 1.76 যদি ঠিক হয়। 12 যোগ 28, এটার অ্যান্সার হলো 40। 12 ভাগ 40 ইন্টু 50। না না, ভুল হয়েছে। 12 ভাগ 40 ইন্টু 50, এটার অ্যান্সার 15। এটার অ্যান্সার 15। তাহলে অ্যান্সার হয় 415। এটা হলো মুডের অ্যান্সার। আমরা কিন্তু এই অঙ্কে মুডটা চাই নাই, এই অঙ্কে কিন্তু মুড চাইনি। তারপর আমি মুডটা এক্সট্রা শিখাইলাম অন্য অঙ্কে, যখন চাইবো তখন এটা তোমরা করতে পারবো। তো আজকে আজকে আশা করি মুড বের করার সিস্টেমটা বুঝছে। মুড বের করার ডেল্টার সূত্র আজকে আমরা ব্যবহার করা শিখলাম। যদি এটা না করতাম অন্য সূত্র দিয়ে ব্যবহার করা পসিবল ছিল, অন্য সূত্র দিয়ে করা যাইতো। আমার মনে হয় তোমরা এটা বুঝছো। এটাকে বুঝছো না সবাই? পারবা তো এটা? জি স্যার, পারবো। আচ্ছা, এই অঙ্কটা তাহলে যতটুকু শিখলাম অতটুকু পারবা আশা করি ইনশাল্লাহ। তোমাদের মত এইরকমের একটা অঙ্ক আমি তোমাদেরকে এখনই দিয়ে দিব হোমওয়ার্ক হিসাবে, তোমরা এটার মতো একটা করবা। এই অঙ্কে কিন্তু আরো একটা রিকোয়ারমেন্ট আছে, তো আমি এত প্রেশার আজকে দিব না, কারণ ফার্স্ট ক্লাসে সেন্টার টেনেছেন, প্রথম ক্লাসে এত প্রেশার দরকার নেই। তো আমরা সামনে আমি যে শিটটা তোমাদের আজকে দিব ওই শিটের একটা অঙ্ক হোমওয়ার্ক লিখে দিব এইচডব্লিউ। আর এই অঙ্কটা আমাদের শিটের 1 নম্বর। এই অঙ্কটার মধ্যে রিকোয়ারমেন্ট অনেকগুলো আছে। তো আমি আজকে তোমাদেরকে 3টা রিকোয়ারমেন্ট শিখাইলাম, মিন, মিডিয়ান, মুড, 3টা। এরপরে আরো আমরা অনেকগুলো রিকোয়ারমেন্ট শিখবো ইনশাল্লাহ। কালকে থেকে ওই রিকোয়ারমেন্টগুলো শিখবো নেক্সট ক্লাসে। আচ্ছা, এটা হইলো, তাহলে আমরা এটা এই পর্যন্তই আজকে রাখি, কারণ তোমাদের করারও একটা